আজকে আমাদের বিষয় আবর্তন বিবর্তন। আমাদের আবর্তন এবং বিবর্তন শুরু করার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। সেগুলো হলো আমাদের এই আবর্তন বিবর্তন যে জিনিসটা সেটা আছে অমাধ্যম অনুমান চ্যাপ্টারে। এই অমাধ্যম অনুমান চ্যাপ্টারটির মধ্যে আমাদেরকে যেটা অমাধ্যম অনুমানের দুটো ভাগ আছে, যেরকম অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। অবরোহ অনুমান, এই অবরোহ অনুমানেরও দুটো প্রকারভেদ আছে, সেটাই আমাদের এখানে জানতে হবে। এই অবরোহ অনুমানের দুটি ভাগ হলো, এক অমাধ্যম অনুমান এবং মাধ্যম। অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরোহ অনুমানের ক্ষেত্রে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি ও অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই অনুমানকেই বলা হয় অমাধ্যম অনুমান। এই ধরনের অনুমানের ক্ষেত্রে একটিমাত্র যুক্তিবাক্য সিদ্ধান্তের মাঝে অন্য কোনো মাধ্যমকারী বা মধ্যস্থকারী বা সাহায্যকারী যুক্তিবাক্যের প্রয়োজন হয় না বলেই একে অমাধ্যম অনুমান বলা হয়। উদাহরণ: যুক্তিবাক্য কোনো দার্শনিক হয় গণিতজ্ঞ, এটা আই বচন। আমরা ন্যায় বচনের যে চারটি বচন জেনেছি, এ, ই, আই, ও, ঠিক সেরকম এটি হচ্ছে আই বচন। আর তার সিদ্ধান্ত অতএব কোনো গণিতজ্ঞ হয় দার্শনিক, এটাও আই বচন। কিন্তু এটা উদ্দেশ্যটা বিধেয়ের জায়গায় চলে গেছে, বিধেয়টা উদ্দেশ্যের জায়গায় এসছে। মাধ্যম অনুমান, যে অবরোহ অনুমানের ক্ষেত্রে পরস্পর সম্পর্কিত দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই অনুমানকে বলা হয় মাধ্যম অনুমান। কোনো অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা যদি দুটো হয়, তবে সেই অনুমানকে তর্কবিজ্ঞানের পরিভাষায় ন্যায় অনুমান বলা হয়। এক্ষেত্রে প্রথম যুক্তিবাক্যটিকে প্রধান যুক্তিবাক্য বা সাধ্য যুক্তিবাক্য বা সাধ্য আশ্রয় বাক্য এবং দ্বিতীয়টিকে অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য রূপে অভিহিত করা হয়। এই দুটি যুক্তিবাক্য থেকে যে বচনটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। উদাহরণ: এখানে দুটি যুক্তিবাক্য আছে। প্রধান যুক্তিবাক্য সকল মানুষ হয় মরণশীল, এটা এ বচন, প্রধান যুক্তিবাক্য। এবার অপ্রধান যুক্তিবাক্য যেটা হচ্ছে রাম হয় মরণশীল, এটাও এ বচন। এই দুটো যুক্তিবাক্য থেকে যে সিদ্ধান্ত দাঁড়াচ্ছে, সে সিদ্ধান্তটা হচ্ছে অতএব রাম হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, তার মানে রাম হয় মরণশীল, এটাও এ বচন। এই অনুমান দুরকম, অবরোহ অনুমান, আরোহ অনুমান। অবরোহ অনুমানের দুটো ভাগ, অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমান, যেটা আমরা এতক্ষণ দেখলাম। অমাধ্যম অনুমানের আকার রূপে আবর্তন। এই অমাধ্যম অনুমানের একটি ভাগ হচ্ছে আবর্তন। যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সাথে বিধেয়ের স্থান পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমান প্রক্রিয়াকে বলা হয় আবর্তন। আবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আর একবার বলি সংজ্ঞাটা: যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমান প্রক্রিয়াকেই বলা হয় আবর্তন। এটার উদাহরণ আমরা দেখতে পাবো। উদাহরণ: যুক্তিবাক্য। যুক্তিবাক্যটা হলো কোনো খলনায়ক হয় নায়ক, আই বচন, এটা হচ্ছে আবর্তনীয়। যেটা যুক্তিবাক্য হবে সেটা সব সময় আবর্তনীয় হবে, যেটাকে আমরা আবর্তন করব। সিদ্ধান্ত: কোনো নায়ক হয় খলনায়ক। এখানে সংজ্ঞাতে বলা হয়েছিল উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা হবে। ঠিক সেরকম এটাও আই বচন, এটাও আই বচন। যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত দুটোই আই বচন। আবর্তনীয় যেটা যুক্তিবাক্য সেটা আবর্তনীয়। কোনো খলনায়ক হয় নায়ক, সেটাই যখন সিদ্ধান্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে কোনো নায়ক। এখানে যেটা বিধেয় ছিল সেটা এখানে উদ্দেশ্য হয়েছে, এবং এখানে যেটা উদ্দেশ্য ছিল সেটা এখানে বিধেয় হয়ে গেছে। তাই এটাই হচ্ছে আবর্তনের একটা নিয়ম। এবার তার নিচেই আছে আবর্তনের নিয়মাবলী, রুলস অফ কনভার্সেন্স। আবর্তন প্রক্রিয়াকে যথাযথভাবে বোঝার জন্য তর্কবিজ্ঞানীগণ আবর্তনের চারটি নিয়মের উল্লেখ করেছেন।
প্রথম, যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তে বিধেয় রূপে গণ্য হবে। স্পষ্ট এখানে বোঝা গেল যেটা। 2, যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য রূপে গণ্য হবে, একই জিনিস। 3, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হবে, অর্থাৎ সদর্থক হলে উভয়ই সদর্থক হবে আর নঙর্থক হলে উভয়ই নঙর্থক হবে। এখানে যেরকম এখানে গুণ কোনটা, পরিমাণ, উদ্দেশ্য, গুণ, বিধেয়। গুণটা হচ্ছে হয় অর্থাৎ সদর্থক। সিদ্ধান্ত যখন করলাম সেটাও কিন্তু সদর্থকই থাকলো। পরিমাণ কোনো কোনো, নায়ক উদ্দেশ্য, যেটা এখানে বিধেয় ছিল সেটা উদ্দেশ্য হয়েছে, হয় সেটা হচ্ছে গুণ, একই থেকেছে, এবং এখানে যেটা উদ্দেশ্য ছিল এখানে বিধেয় হয়েছে খলনায়ক। আবর্তন করতে গেলে আমাদের কয়েকটা নিয়ম বা এই ছোট্ট নিয়ম, এই যে বক্সে আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা হলো, আমরা যখন বচন করব, অর্থাৎ একটা বাক্যকে বচন করব, সেই বচনটা করার পর সেটি কী বচন সেটা প্রথমে নির্ণয় করতে হবে। সেটা এ বচন না ই বচন না আই বচন না ও বচন, সেটা তো বাধ্যতামূলক করতেই হবে। কিন্তু যখন সেটাকে আমরা আবর্তন করব তখন এ বচন, যখন আমরা এ বচনকে আবর্তন করলে করব আই বচন। অর্থাৎ যদি আমি এখানে দেখাই, যেমন মানুষ মাত্রেই সুখী, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু বাক্য, মানুষ মাত্রেই সুখী। তর্কবিজ্ঞান সম্মত আকার, সকল মানুষ হয় সুখী, এটাও এ বচন, ঠিক আছে, এ বচন করা হলো, এটা আবর্তনীয়, মানে এটাকে আবর্তন করা হবে। এবার নিয়ম অনুসারে এটা হচ্ছে আই বচন করতে হবে যখন আমি আবর্তন করব, এটা কিন্তু আবর্তিত, মানে আবর্তিত হয়ে গেছে যেটা, এইটা সিদ্ধান্ত। অতএব কোনো কোনো সুখী জীব হয় মানুষ, এটা আই বচনে এলো, ঠিক আছে। এটা পরিমাণ, এটা যেটা এখানে বিধেয় ছিল সেটা এখানে উদ্দেশ্য হলো। এবার জীবটা এখানে এটা উদ্দেশ্যই বলা যেতে পারে। হয় এটা হচ্ছে গুণ, যেটা এখানে একই গুণ পরিবর্তন হবে না, এটা নিয়ম। সুতরাং এখানেও সদর্থক, এখানেও সদর্থক, এখানে যেটা উদ্দেশ্য সেটা এখানে বিধেয়, ব্যাস, এটা হচ্ছে এই। আবার এখানে যখন আমরা বচন ই দেখছি তখন আমরা যখন আবার আবর্তন করব, এই ই বচনটাকেও আমরা তখন আবর্তন করার সময় ই করব। যেমন এখানে 4 নম্বর যে বচনটা আছে, বাক্যটা আছে, যেটা হচ্ছে মানুষ কখনোই স্বার্থপর নয়, এটা হচ্ছে বাক্য। এবার সেটাকে আমি তর্কবিজ্ঞান সম্মত আকার দিচ্ছি, সেটা হচ্ছে কোনো মানুষ নয় স্বার্থপর, ই। যখন আমি এটাকে বচন করলাম তখন কোনো মানুষ নয় স্বার্থপর, এটা কিন্তু নঙর্থক। কোনো হচ্ছে পরিমাণ, উদ্দেশ্য, গুণ, বিধেয়, ই, এটা আবর্তন করব। অতএব কোনো স্বার্থপর জীব নয় মানুষ, ই বচন, ঠিক আছে। এখানে কোনো, যেটা পরিমাণ, হ্যাঁ পরিমাণ, স্বার্থপর যেটা এখানে বিধেয় ছিল সেটা উদ্দেশ্য হলো, নয় যেটা এখানে নঙর্থক, গুণ, এখানেও নঙর্থক এখানেও নঙর্থক, এই দুটো হচ্ছে গুণ। আর মানুষ যেটা এখানে উদ্দেশ্য সেটা এখানে বিধেয়, খুব পরিষ্কার নিয়ম। আবার বচনের, যখন আমরা বচন আই দেখব, বা যখন আমরা বাক্য থেকে বচনটাকে করলাম এবং সেটাকে আই বচন করলাম, সেই আই বচনটাকে আবর্তন করার ক্ষেত্রে আমরা আই বচন করব। কিভাবে? ধনীরা সুখী, এখানে 6 নম্বর বাক্য, ধনীরা সুখী। তর্কবিজ্ঞান সম্মত আকার যখন আমি দিচ্ছি, কোনো কোনো ধনী হয় সুখী, এটা আই বচন, এটা আবর্তনীয়। ঠিক একইভাবে পরিমাণ, উদ্দেশ্য, গুণ, বিধেয়। এবার সেটাকে আমি সিদ্ধান্ত করছি, অতএব আই বচন যেহেতু, সুতরাং দুটোই অ্যাকচুয়ালি মানে পরিমাণটা একই থাকছে, সেটার কথা না। পরিমাণ, এটা যেটা এখানে বিধেয় ছিল সেটা এখানে উদ্দেশ্য হলো, হয় এখানেও সদর্থক এখানেও সদর্থক, এটা উদ্দেশ্য, ধ্বনি, এটাও ধ্বনি, উদ্দেশ্য, এটা যেটা এটা এখানে উদ্দেশ্য, এটা এখানে বিধেয় হলো, এটা হচ্ছে আয়ের ক্ষেত্রে। ও বচন, এখানে যখন আমরা বচনটা করলাম ও বচন, মানে বাক্য থেকে বচন করলাম ও বচন, তখন আবর্তনের ক্ষেত্রে এখানে লেখা আছে আদৌ সম্ভব নয়। তার কারণ হলো এই যে ও বচনের আবর্তনের ক্ষেত্রে বলা হয় যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়, কারণ ও বচনের আবর্তন প্রক্রিয়ায় চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়।
এখানে ও বচনের উদাহরণ 5 নম্বরেরটা বাক্য, মাঝে মাঝে মানুষ স্বার্থপর নয়। এটাকে আমরা তর্কবিজ্ঞান সম্মত রূপ দিচ্ছি, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, ও বচন, এটা আবর্তনীয়। ঠিক যেহেতু এটা সম্ভব নয়, সুতরাং অতএব দিয়ে ও বচনের আবর্তন সম্ভব নয়, এটাই করে দিলে ঠিকঠাক হবে। অমাধ্যম অনুমানের আকার রূপে বিবর্তন। এবার আমরা বিবর্তন করা শিখব। যে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে গৃহীত হয় এবং যুক্তি বাক্যের বিধেয়টির বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের অর্থ এক রাখা হয়, সেই অনুমান প্রক্রিয়াকেই বলা হয় বিবর্তন। বিবর্তনের উদাহরণ, যুক্তিবাক্য, সকল মানুষ হয় মরণশীল, এ বচন বিবর্তনীয়। এবার এটাকে সিদ্ধান্ত করছি, কোনো মানুষ নয় অমরণশীল। এখানে গুণের পরিবর্তন হয়েছে, এটা যেখানে সদর্থক ছিল এটা নঙর্থক হয়েছে, হয় ছিল নয় হয়েছে, মরণশীল ছিল অমরণশীল হয়েছে, এই দুটো পরিবর্তন হবে। আর একবার সংজ্ঞাটা বলি, যে অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে গৃহীত হয় এবং যুক্তিবাক্যের বিধেয়টির বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের অর্থ এক রাখা হয়, সেই অনুমান প্রক্রিয়াকেই বলা হয় বিবর্তন। এবার বিবর্তনের কিছু নিয়মাবলী আছে। 1. যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। 2. যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। বিধেয় পদের সঙ্গে অ যোগ করে বিরুদ্ধ পদ সৃষ্টি করতে হয়। 3. যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ যুক্তিবাক্য যদি সদর্থক মানে হ্যাঁ বাচক হয় তবে সিদ্ধান্ত নঙর্থক অর্থাৎ না বাচক হবে, এবং যুক্তিবাক্য যদি নঙর্থক হয় তবে সিদ্ধান্ত সদর্থক হবে। যেটা আমরা এক্ষেত্রে দেখলাম, এই গুণ হয় সেটা এখানে নয় হলো এবং মরণশীল যেটা এখানে অমরণশীল হলো। যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক হবে, অর্থাৎ সামান্য হলে উভয় বচনই সামান্য হবে এবং বিশেষ হলে উভয় বচনই বিশেষ হবে। এবার হলো সামান্য বচন কোনগুলো, এ আর ই হচ্ছে সামান্য বচন আর আই আর ও হচ্ছে বিশেষ বচন। সামান্য বচন এ আর ই। এবার যখন আমি এ বচন করছি সেই বচনটা যখন বিবর্তন করব তখন এ থেকে হয়ে যাবে ই, আর ই বচনের যখন আমি বিবর্তন করব তখন ই থেকে হয়ে যাবে এ। এবার আছে বিশেষ বচন। বিশেষ বচনের ক্ষেত্রে আই বচন যখন করব আই বচন থেকে হয়ে যাবে ও, ও বচন যখন করব ও বচন থেকে হয়ে যাবে আই। এখানে কোনো নিয়ম লঙ্ঘিত হওয়ার বা সম্ভব নয় এটা কিছুই নেই, খুব সহজ পদ্ধতি, এ থেকে ই থেকে এ, আই থেকে ও থেকে আই। এবার আমরা উদাহরণে চলে আসি। এখানে 11 নম্বর বাক্য হলো কেবলমাত্র ধনীরাই সুখী। এবার তর্কবিজ্ঞান সম্মত আকার, সকল সুখী ব্যক্তি হয় ধনী, এ বচন। বচন করার সময় বা বচনের নিয়ম যখন আমরা দেখব তখন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে এখানে উদ্দেশ্য এবং বিধেয়র পরিবর্তন ঘটে, এটা আমাদের মাথায় রাখতে হবে, বচন করার সময় সেটা মনে রাখতে হবে বা বচন সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে বিবর্তনীয়। আবর্তনের ক্ষেত্রে সেটা ছিল আবর্তনীয় এবং এটা আশ্রয় বাক্যে বিবর্তনের ক্ষেত্রে হয়ে যাবে বিবর্তনীয়। এবার সিদ্ধান্ত, কোনো সুখী ব্যক্তি নয় অধনী, ই বচন। এ থেকে ই হতো, ই থেকে এ হবে, এবার এটা কিন্তু এ থেকে ই হলো। সিদ্ধান্ত কি দাঁড়ালো, সকল সুখী ব্যক্তি হয় ধনী, সকল সুখী ব্যক্তি হয় ধনী, অতএব কোনো সুখী ব্যক্তি নয় অধনী। মানেটা একই, কেবল গুণটা পাল্টে যাবে এবং এটার বিরুদ্ধ রূপ হবে, বসে হাইফেন ধনী বিবর্তিত। এবার আমি এখানে 5 নম্বর বাক্যটা নিয়েছি। 5 নম্বর বাক্য হচ্ছে পশু পাখি নয়, কোনো পশু নয় পাখি, ই বচন। এবার এটা যখন আমরা এ বচন থেকে ই বচন করলাম, এবার ই বচন থেকে এ বচন করছি, কোনো পশু নয় পাখি বিবর্তনীয়। এবার এটা যখন আমি সিদ্ধান্ত করছি, অতএব সকল পশু হয়
অপাখি, নয় পাখি হয় অপাখি। এটা ছিল ই বচন নঙর্থক, এ বচন সদর্থক। এটা গুণ নয়, এটা হয় পাখি, এখানে অপাখি, এটা বিবর্তিত। এবার 12 নম্বর বাক্যটা আমি নিয়েছি আই থেকে ও করার জন্য। 13 নম্বরটা। 13 নম্বর নিয়েছি এই যে সহজাত ধারণা বলে কিছু আছে। এই সহজাত ধারণা বলে কিছু আছে, এটা বাক্য। এবার সেটাকে আমি বচন করছি। কোনো কোনো ধারণা হয় সহজাত, আই বচন। আই বচন থেকে ই বচন করব। আই বচন এটা হচ্ছে বিবর্তনীয়। এবার যখন ও বচন করছি একইভাবে কোনো কোনো ধারণা নয় অসহজাত, বিবর্তিত। এখানে হয় ছিল, নয় হলো, সহজাত ছিল, অসহজাত হলো। এবার হচ্ছে শেষ ও বচনের ক্ষেত্রে তিন নম্বর উদাহরণটা আমি নিয়েছি। বাক্য খুব কম ছাত্রই মেধাবী। তর্কবিজ্ঞান সম্মত আকার। কোনো কোনো ছাত্র হয়, কোনো কোনো ছাত্র নয় মেধাবী, খুব কম ছাত্রই মেধাবী। এটা যখন আমরা বচন করব, বচনের নিয়ম অনুসারে কোনো কোনো ছাত্র নয় মেধাবী ও বচন হবে বিবর্তনীয়। অতএব কোনো কোনো ছাত্র হয় অমেধাবী, নয় ছিল হয় হলো, নঙর্থক ছিল সদর্থক হলো, মেধাবী থেকে অমেধাবী, আই বচন বিবর্তিত। প্রথমে শুরু করেছিলাম আমরা আবর্তন। এই আবর্তনটাকে আমি আর একবার একটু মনে করিয়ে দিই বা সম্পূর্ণটা আমরা ক্লিয়ার করে দিই লিখে। আবর্তন, আবর্তন করার নিয়ম যেটা বললাম, এ থেকে হবে আই, আই থেকে হবে আই, আই থেকে আই এবং ই থেকে ই, আর ও এর সম্ভব নয়। ঠিক আছে, এখানে আমি বাক্য লিখলাম 1 নম্বর দিয়ে, মানুষ অবশ্যই স্বার্থপর। এটা কিভাবে লিখব আমরা সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আশ্রয় বাক্য, আশ্রয় বাক্যটা এবার আমি লিখি। এখানে আমি আশ্রয় বাক্যটা লিখলাম এ বচন। প্রথমে আমি এটা দিলাম, এ সকল মানুষ হয় স্বার্থপর। এবার যখন আমি এটা আবর্তন করছি তাই আবর্তনীয় লিখে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধান্ত করব। তখন সিদ্ধান্ত করার সময় যেটা আমি সবসময় মাথায় রাখতে হবে, সিদ্ধান্ত লিখব আর অবশ্যই অতএব চিহ্ন দিতেই হবে। অবশ্যই অতএব চিহ্নটা দিতেই হবে। এবার এটাকে যখন আমি আবর্তন করছি তখন এটা হবে আই বচন। এ থেকে আমরা জানি আই বচন হয় আবর্তনের ক্ষেত্রে, আই বচন। আই বচনের ক্ষেত্রে হয়ে যাবে কোনো কোনো স্বার্থপর জীব হয় মানুষ। হ্যাঁ, এটা আবর্তিত। তাহলে সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু অতএবটা মাস্ট, তারপরে বচনের নাম মানে আই বচন, এ বচন, ও বচন, এই বচন, তারপর কোনো কোনো স্বার্থপর জীব হয় মানুষ দিয়ে আবর্তিত। এটা একদম লিখিত রূপ। হ্যাঁ, আগেই বলে দিয়েছি যে এই সব নিয়মগুলো যেভাবে করতে হবে, কী করে করতে হবে সেগুলো নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট লিখিত রূপ, আমরা কিভাবে লিখব এটা বইয়ে যেভাবে লেখা আছে অনেকটাই হুবহু এরকম। পরীক্ষার খাতায় কীভাবে লিখব সেটা আমি এখানে খাতায় দেখিয়ে দিলাম। আর এইভাবেই প্রত্যেকটা বচন যেভাবে এ থেকে যেরকম আয় হয়, আয় থেকে আই, ই থেকে ই, বাক্য থেকে আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু অতএব দিতেই হবে। অতএব তারপর সিদ্ধান্ত লিখে এখানে আবর্তনীয়, আবর্তিত। এবার আসবো আমরা বিবর্তনের ক্ষেত্রে। বিবর্তনের ক্ষেত্রে আমি একটা আশ্রয় বাক্য নেব, প্রথমে একটা বাক্য নেব, লিখব, তারপর আশ্রয় বাক্য লিখব, তারপর সিদ্ধান্ত দিব, সিদ্ধান্ত দিয়ে অতএব, তারপর বচনটা লিখব, তারপর বিবর্তনীয়, আবর্তিত। চলে এসছে আমাদের আশ্রয় বাক্য।
বাক্য থেকে আশ্রয় বাক্য করলাম। এ, বাকলে হন একজন ভাববাদী দার্শনিক, বিবর্তনীয়। সিদ্ধান্ত অবশ্যই অতএব দিতে হবে। ই বচন, এ থেকে ই হয়। ই এর ক্ষেত্রে বার্কলে নন একজন অভাববাদী দার্শনিক। আবর্তনের ক্ষেত্রে নিয়ম আলাদা একটু, বিবর্তনের ক্ষেত্রে নিয়ম আলাদা। আবর্তনের ক্ষেত্রে এ থেকে আই থেকে আই, ই থেকে ই, ও থেকে সম্ভব নয়। আর বিবর্তনের ক্ষেত্রে সেটা হয়ে যাবে এ থেকে ই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই। এটা বিবর্তনের নিয়ম, এটা আবর্তনের নিয়ম। এই দুটো আমাদেরকে সবসময় ভালো করে মাথায় রাখতে হবে এবং এটাই হচ্ছে আবর্তন এবং বিবর্তনের নিয়ম। আশা করি আবর্তন এবং বিবর্তন আমি ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারে। ধন্যবাদ।